তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিলে পঞ্চম দিনের শুনানি চলছে। অংশ নিয়েছেন বিএনপির পক্ষের আইনজীবীরা। নির্বাচনে আসন সমঝোতায় জামায়াতে ইসলামী জোট গড়ছে কওমি ঘরানার অন্তত 5টি দলের সাথে। আনুষ্ঠানিক ঘোষণা তফসিলের পর চলছে প্রার্থী বাছাইয়ের কাজ। আমরা মনে করি বৃহত্তর ক্ষেত্রে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ। তফসিলের পরপরই আমরা এই সমঝোতার যে অবস্থাটা তৈরি করবো, স্পষ্ট করবো। জোট কার সাথে হবে বা সমঝোতা কার সাথে হবে, এটা সময় আসলে আমরা সিদ্ধান্ত নেব। খুলনায় ফিল্মি স্টাইলে দুটি বাড়িতে গুলির ঘটনায় আলাদা মামলা আদায়ের 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের উপর পঞ্চম দিনের শুনানি চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে সকালে এই শুনানি শুরু হয়। এর আগে চতুর্থ দিনের শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অনন্য ইউনিক পদ্ধতি, তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। এর আগে তৃতীয় দিনের শুনানিতে আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাদ দেয়া হয়েছিল তা ছিল পরিকল্পিত। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আপিল করেন। এর আগে 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বিভাগ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, জানাবেন যে শুনানি শেষে ব্রিফিং হবে কিনা কোনো ধরনের, এখনো পর্যন্ত আসলে কি চলছে? ব্রিফিং বলতে একের পর এক আইনজীবীরা কিন্তু তাদের যে বক্তব্য আছে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত তা কিন্তু আপিল বিভাগে তুলে ধরছেন এবং এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি, এটা নিয়ে কিন্তু কোনো একটি পক্ষ নয়, বেশ কয়েকটি পক্ষই কিন্তু আপিল করেছে, মানে পুনরায় আপিল করেছে এবং আগের যেই রায় তা কিন্তু বাতিল চেয়েছে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি বাতিল চাওয়া এবং আরও কিছু বিষয় তারা চেয়েছে যাতে তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী সমাধান হয়। আর এছাড়া যে আগের রায়ের যে উল্লেখ ছিল জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, সেটিও কিন্তু বাতিল চাওয়া হয়েছে, সেই শব্দগুলো। এরকম বেশ কিছু জিনিস কিন্তু তারা চেয়েছেন এবং এখনও কিন্তু শুনানি চলছে এবং আজ সকাল থেকে যেই শুনানি করেছেন সেখানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে পুনরায় ফিরিয়ে দেয়া এবং এর সাথে যদি যেন আদালত থেকে বা সর্বোচ্চ আদালত থেকে কোনো অবজারভেশন না দেওয়া হয় সেটি কিন্তু তারা জেনেছেন বা আদালত উপস্থাপন করেছেন যখন শুনানি করেছেন। এবং এই সময় তারা যে বিষয়গুলো তুলে ধরেছেন তার মধ্যে ছিল যে শেখ হাসিনা নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন, নিজের অধীনে নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের কারচুপির মাধ্যমে প্রশাসনকে নিজের দখলে রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে এক না এক তন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। এবং এখানে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবের কথা বলেছেন, কারণ এটি একটি দীর্ঘস্থায়ী সমস্যার সৃষ্টি করেছিল। বিগত কয়েকটি বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি, এরকম আরও ঘটনা কিন্তু তুলে ধরেছেন এখন পর্যন্ত শুনানিতে যারা শুনানি করেছেন। এর আগে আমরা দেখেছি গতকাল যে জামায়াতের আইনজীবী শিশির মনির কিন্তু শুনানি করেন, তিনিও এই বিষয়গুলি তুলে ধরেছেন। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে একটি অনন্য ইউনিক ধারণা হিসেবে তুলে ধরেছেন এবং বলেছেন যে এই যে তত্ত্বাবধায়ক সরকার যদি
এই নির্বাচনে কিন্তু যদি এখন এলাও হয়, মানে তত্ত্বাবধায়ক সরকার যদি আপিল ফিরিয়েও দেয়, এই নির্বাচনে কিন্তু এই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কিন্তু এই নির্বাচন হবে না। তারা যেমনটা বলেছেন এর কারণ হিসেবে যে সংসদ ভেঙে যাওয়ার 15 দিন আগে বা পরে এইভাবে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিয়ম রয়েছে কিন্তু বা আইন রয়েছে, কিন্তু এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 1.5 বছর পার হয়ে গিয়েছে, আওয়ামী লীগ সরকার পতনেরও প্রায় 1.5 বছর পার হয়ে গেছে, এমন মুহূর্তে নতুন করে এই তত্ত্বাবধায়ক সরকার এখন কিন্তু আর বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য তারা যেই আদালতকে বলেছেন যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়েও দেন আর কোনো অবজারভেশন যেন না দেওয়া হয় এবং পরবর্তী নির্বাচন থেকে, অর্থাৎ এই নির্বাচনের পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতিতে নির্বাচন হবে, সেই দাবিটি কিন্তু তারা জানিয়েছেন, অর্থাৎ সেই বিষয়গুলো তুলে ধরেছেন সর্বোচ্চ আদালতে। এবং এর আগে আমরা দেখেছি যে যখন তত্ত্বাবধায়ক 5 আগস্ট হয় তারপরেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফিরে পাওয়ার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে নির্বাচনের জন্য কিন্তু আইনের দরজা খুলে যায়। তখন কিন্তু আমরা দেখেছি বদিউল আলম মজুমদার সহ বিশিষ্ট নাগরিক, এছাড়া বিএনপি, জামায়াত সহ আরও কয়েকটি রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ আদালতে আবেদন করে। পরবর্তীতে রিভিউ হয়, রিভিউর পরে কিন্তু এটির আপিল শুনানির জন্য অনুমতি দেন এবং আপিলের শুনানি কিন্তু চলছে। আজ 5ম দিনের আপিল শুনানি হচ্ছে এবং এর আগে যখন এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছিল 2011 সালে, যে ABM খায়রুল হকের সংখ্যাগরিষ্ঠ সেই রায়ের নানান বিষয় কিন্তু তারা এখন পর্যন্ত তুলে ধরেছেন, যে রায় কীভাবে দেওয়া হয়েছে, রায়ের ভুলগুলো, আইনের ভুল ব্যাখ্যা, এই সকল বিষয় কিন্তু এখন পর্যন্ত আইনজীবীরা তুলে ধরেছেন এই আপিল শুনানিতে। মাইনুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসন সমঝোতার নামে জামায়াতের সাথে নির্বাচনী জোট গড়ছে কওমি ঘরানার অন্তত 5টি দল, যার আনুষ্ঠানিক ঘোষণা আসবে তফসিলের পর। এখন চলছে প্রার্থী বাছাইয়ের কাজ। জামায়াত শতাধিক আসন ছাড়ের প্রস্তাব দিয়েছে শরিকদের কাছে। নেতারা জানান, আকিদাগত দ্বন্দ্ব ভুলে ইসলামী রাষ্ট্র গড়ার অভিপ্রায় থেকেই জোট না গড়ে আসন সমঝোতায় যাচ্ছেন তারা। অবশ্য এমন ঘটনায় উদ্বিগ্ন নয় বিএনপি। বিস্তারিত আরিফিন শাকিলের প্রতিবেদনে। জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের আদর্শিক চেতনায় বিএনপির সাথে দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক ইসলামপন্থী দলগুলোর। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কে ছেদ পড়ে। পিয়ারসহ নানা দাবিতে ইসলামপন্থী দলগুলোর আন্দোলনে এই দূরত্ব আরও স্পষ্ট হয়। বিএনপির সাথে সম্পর্কের অবনতি ঘটলেও পরস্পরের আরও কাছাকাছি আসে ধর্মভিত্তিক দলগুলো। সম্ভাবনা তৈরি হয় নির্বাচনী জোট গড়ার। দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আদর্শিক রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনীতি করে এ ধরনের দলের সাথে আমাদের রাজনৈতিক সমঝোতা হবে, নির্বাচনী সমঝোতা হবে। সেক্ষেত্রে জোট কার সাথে হবে বা সমঝোতা কার সাথে হবে, এটা সময় আসলে আমরা সিদ্ধান্ত নেব। দেশের কওমি ঘরানার বেশিরভাগ বড় দল দেওবন্দ আদর্শের, যাদের সাথে মওদুদি মতবাদ নিয়ে বহুদিনের বিরোধ জামায়াতের। কিন্তু সেই আকিদাগত দ্বন্দ্ব সরিয়ে জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতা যেতে চায় ইসলামপন্থী 5টি দল। 300 আসনের অন্তত 100 আসন চায় ইসলামী আন্দোলন, মামুনুল হক চায় 50টি, বাকি 3 দলেরও দাবি 70 থেকে 80টি আসন। যাদের মূল এজেন্ডাই হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। আমরা মনে করি বৃহত্তর ক্ষেত্রে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ। 150 অধিক প্রার্থী এমন রয়েছে যারা ভালো অবস্থান নিয়ে তারা নির্বাচনী মাঠে কাজ করছেন। একটা আসনে ইসলামের পক্ষে একজন প্রার্থী থাকবে, যারা যেখানে সম্ভাবনা ব্যবস্থা তৈরি করতে পেরেছে তাদের সেখানে প্রায়োরিটি দেওয়া হবে, তাদের প্রাধান্য দেওয়া হবে ইনশাল্লাহ। তাতে কেউ কম পাবে, কেউ বেশি পাবে। তফসিলের পরপরই আমরা এই সমঝোতার যে অবস্থাটা তৈরি করবো, স্পষ্ট করবে। এমন কৌশলের পাল্টা জবাবে দেওবন্দ আদর্শের ইসলামী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বিএনপি। এরই মধ্যে কওমি ঘরানার সবচেয়ে পুরনো দল জমিয়তে ওলামায়ে ইসলামীর 4 নেতাকে নির্বাচনী কাজে নামার সবুজ সংকেত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলটির নেতা হাফিজউদ্দিনের দাবি, ভোটের মাঠে জামায়াত জোটের প্রভাব নেই। অনেক 0+0+0 is 0, সুতরাং এগুলো দিয়ে আমরা অত চিন্তা করি না। তবে বিএনপিও তো ইসলামী ভাবধারার দল, আমরাও ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। সুতরাং ইসলামের জিগির তোলা নির্বাচনের আগে এটি দেশের জন্য সঠিক আচরণ নয়। জামাত ইসলামকে আমরা এখনও সেই ধরনের শক্তিশালী দল বলে মনে করি না। আসন সমঝোতা হলেও ইসলামপন্থী জোটের একক কোনো নেতৃত্ব থাকছে না। তবে সুরাহা হয়নি জোট ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা।
আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে গতকাল এ তথ্য জানান বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি জানান ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত অনুমোদন এখনও বাকি রয়েছে, তবে এতে 150 থেকে 200 জন সদস্য থাকতে পারেন। 1 ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের শাসন ও সাংবিধানিক সংস্কার, নির্বাচন প্রস্তুতি সহ বাংলাদেশ ইইউ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। খুলনা নগরের দৌলতপুর থানা এলাকায় একই দিনে 2 বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় আলাদা 2টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 2 জনকে। গতকাল রাতে দৌলতপুর থানায় হামলা, ভাঙচুর ও ত্রাস সৃষ্টির অভিযোগে 2টি মামলা হয়। 11 জনের নাম উল্লেখ করে মামলা করেন রড সিমেন্ট ব্যবসায়ী মোহাম্মদ মেহেদির স্ত্রী। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় হামলাকারীদের। এ ঘটনায় ওসমান ও সেলিম নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে অজ্ঞাত 10-12 জনকে আসামি করে মামলা করেছেন আরেক ভুক্তভোগী কুয়েটের কম্পিউটার অপারেটর মহসিন শেখ। গতকাল ভোরে সন্ত্রাসীদের একটি দল মোটরসাইকেল নিয়ে ব্যবসায়ী মেহেদির বাড়ির সামনে দিয়ে গুলিবর্ষণ করে। এরপর কিছুটা দূরে চাকরিজীবী মহসিন শেখের বাড়িতেও একইভাবে হামলা হয়। ঝিনাইদহে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 6 জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার যাদবপুর বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান বাজার ও আশপাশের এলাকায় গণসংযোগ চালাচ্ছিল জামায়াত। এ সময় তাদের সাথে বিএনপি কর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এ সময় উভয় পক্ষের অন্তত 6 জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এদিকে সংঘর্ষের ঘটনায় বিএনপির 5 কর্মীকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছে পৌর জামায়াতের আমির। গ্যাসের অভাবে প্রায় 8 মাস ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। পুনরায় উৎপাদন চালুর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। সকালে সার কারখানাটির শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে প্রতিষ্ঠানটির সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সার কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় তারা বলেন, একটি কুচক্রী মহল বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্য করতে বছরের বেশিরভাগ সময় আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে। ফলে প্রতিদিন 4 কোটি টাকার ইউরিয়া উৎপাদন বঞ্চিত হচ্ছে কারখানাটি। অবিলম্বে গ্যাস সরবরাহের মাধ্যমে সার উৎপাদন চালু না করলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। চলতি বছরের 1 মার্চ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। খুলনার নতুন জেলা কারাগার নির্মাণ প্রকল্প অনুমোদন পায় 2011 সালে। গত 13 বছরে 5 বার মেয়াদ বাড়িয়ে প্রকল্পের কাজ শেষ দেখানো হয়েছে গত বছরের জুনে, তবে বাস্তবে কাজ চলছে এখনও। এটি এখন নিরাপত্তার প্রতীক নয়, বরং দুর্নীতির কেন্দ্রবিন্দু হিসেবে আলোচনায়। অনুসন্ধানে বেরিয়ে আসে সেখানে উন্নয়নের আড়ালে লুকিয়ে আছে ক্ষমতার বাণিজ্য, কমিশনের ভাগবাটোয়ারা, রাজনৈতিক প্রভাবের ছায়া আর সরকারি অর্থ লুটের চিত্র। খুলনার চক আসানখালী এলাকা 30 একর জমির উপর গড়ে উঠেছে জেলা কারাগার। নির্মাণ ব্যয় 288 কোটি টাকা। কারাগার নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন পায় 2011 সালে। সে সময় বরাদ্দ নির্ধারণ করা হয়েছিল 144 কোটি টাকা। এরপর গত 13 বছরে 5 বার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে বেড়েছে নির্মাণ ব্যয়। কাগজে কলমে প্রকল্পের কাজ শেষ দেখানো হয় গত বছরের জুন মাসে, কিন্তু সরজমিনে দেখা যায় এখনও কাজ চলমান। কেন এতবার বাড়ল প্রকল্পের মেয়াদ? নির্মাণ ব্যয় বা দ্বিগুণ হলো কোন হিসেবে? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল গণপূর্ত বিভাগের অধীনে ভূমি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ খাতের 39টি টেন্ডার শতভাগ নিয়ন্ত্রণে ছিল খুলনার শেখ পরিবার খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল ও শেখ রুবেলের। 10% অগ্রিম টাকা নিয়ে তারা বুঝিয়ে দিত কাজ। 20টা ঠিকাদার টেন্ডার ড্রপ করতে পারতেছে না, যেহেতু একটা পছন্দের ঠিকাদার শেখ বাড়ির থেকে নির্ধারণ করা হইতো। এইভাবে এই কাজগুলো দিচ্ছে। এরপরে কাজটা নেওয়ার পরে অর্কটার নিত। অর্কটার হওয়ার পরে এবার চিফ ইঞ্জিনিয়ারের রুমে টাকা দেওয়া লাগতো 1%।
অভিযোগ আছে শেখ পরিবারের বাইরে টাকার ভাগ ঢুকেছে গণপূর্তের প্রকৌশলীদের পকেটেও। নির্বাহী প্রকৌশলী নিয়েছেন 1%, উপবিভাগীয় প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীরা নিয়েছেন 0.5% টাকা। শুধু তাই নয়, অন্যের ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে বেশিরভাগ কাজ করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। গণপূর্ত বিভাগ কাজ দেওয়ার ক্ষেত্রে টাকা পায়নি, এটা তাদের বাইরে। তারা শুধু বিল হওয়ার সময় বা যখন ঠিকাদারদের একটা বিল করা হইতো, এমবি সই করা হইতো বা চেক পাইতো, তখন চেকের পরে ঠিকাদাররা 1% টাকা এক্সেন্টে দিত, 0.5% টাকা এসডিরে দিত। প্রকল্প এলাকায় মাটি ভরাটের কাজ পেয়েছিল নড়াইলের মেসাস ইডেন প্রাইজ, কিন্তু কাজ করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ও খুলনার প্রথম শ্রেণীর ঠিকাদার SM মেজবাহ হোসেন বুরুজ। কাজ চলাকালেই 2016 সালে তিনি মারা যান। মৃত্যুর আগেই তার কাজের চেয়ে 10% বেশি টাকা তুলে নেন তিনি, ফলে কাজ বন্ধ থাকে দীর্ঘদিন। পরে মূল ঠিকাদারকে দিয়ে ভরাটের কাজ করানো হয়। অভিযোগ রয়েছে লোকসান হওয়ায় তিনি যথাযথভাবে বালু ভরাটি করেননি। বাইপাস সড়কের মেইন রাস্তা থেকে প্রায় 6 ইঞ্চি থেকে 1 ফিট নিচে আছে। সাধারণত মেইন বিল রাস্তা থেকে উপরে থাকার কথা। তো যখন বেশি বৃষ্টি হয় ভিতরে পানিতে ডুবে যায়, রাস্তাগুলো ম্যাক্সিমামে ডুবে যায়। তখন দেখা যায় যে স্থাপনাগুলো একটু সেতে হয়ে যায়। গণপূর্তের কাছে খুলনা জেলা কারাগার একটি মেগা প্রকল্প, তবে অনুমোদনের আগে কোনো সমীক্ষাই হয়নি। কেন এমন হলো প্রশ্নের উত্তরে সর্বশেষ প্রকল্প পরিচালক জানালেন, কিছুই জানা নেই তার। তখন মনে করে নাই, এটা তো 12-14 বছর আগে প্রকল্প ছিল, 14-15 বছর হয়ে যাচ্ছে। কারণটা এটা বিভিন্ন কারণ, এটা তো এক ব্যক্তি বলা যাবে না। এটা তো হয়তো ল্যান্ড এডুকেশন ছিল না, জায়গা কিনতে সময় লাগছে, এগুলো লং টাইম হচ্ছে আর কি। তবে গণপূর্তের দাবি কোনো অনিয়মই হয়নি। জমি অধিগ্রহণে বিলম্বের কারণে কাজ নির্ধারিত সময়ে শুরু হয়নি। জমি অধিগ্রহণে অনেকটা সময় পার হয়ে যায়। এরপরে দরপত্র আহ্বান থেকে শুরু করে কাজ বাস্তবায়নের ক্ষেত্রে ডিপিপি রিভাইজের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কয়েক ধাপেই ডিপিপি রিভাইজ হয়েছে, এই রিভাইজেও সময়টা চলে যায়। সব মিলিয়ে যখন এইভাবেই আসলে প্রজেক্টের সময়টা বেশি লেগেছে। নাগরিক নেতারা বলছেন, শুরু থেকেই প্রকল্প ঘিরে বেশ কিছু অভিযোগ থাকলেও ভয়ে কেউ মুখ খোলেনি। শেখ পরিবারের কথা বলা হয়, তাদের আসলে এখানে একটা কমিশনের প্রশ্ন ছিল। প্রকল্প তাদের কাছে আমাদের কাছে মুখ্য মনে হয় না। মুখ্য হয়েছে যে একটা প্রকল্প হলে তাদের কমিশনের ব্যবস্থা হবে, এবং তারাই শুধু না, এই ডিপার্টমেন্টের অনেক অসৎ অফিসার আছেন যারা এই কমিশন ভোগ করেছেন। এত অনিয়ম এবং নিম্নমানের কাজের অভিযোগের মধ্যেই আগামী 1 নভেম্বর 100 বন্দীকে নতুন কারাগারে স্থানান্তর করার কথা রয়েছে। আমাদের পরিকল্পনা হয়েছে 100 জন বন্দী নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে দেখবো এটা আসলে আমরা কি সমস্যা ফেস করতেছি। রাষ্ট্রের টাকা, রাজনৈতিক প্রভাব আর উন্নয়নের দেয়ালের আড়ালে লুকানো দুর্নীতি। খুলনার নতুন কারাগার যেন তারই জীবন্ত উদাহরণ। দুর্নীতির দেয়ালে দাঁড়িয়ে এই কারাগার কতটা হবে নিরাপত্তার প্রতীক আর কতটা হবে লুটপাটের স্মারক, সেই প্রশ্ন খুলনার সাধারণ মানুষের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। টাঙ্গাইলের নাগরপুর চৌহালি উপজেলার একমাত্র সংযোগ সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। দীর্ঘদিন সড়কের সংস্কার কাজ বন্ধ থাকায় যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে, মাঝে মধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এলজিইডির কর্মকর্তারা বলছেন, ঠিকাদার প্রতিষ্ঠান মামলায় যাওয়ায় বন্ধ রয়েছে কাজ। বর্ষা মৌসুম শেষ হয়েছে বেশ আগেই, তবে এখনো রয়ে গেছে দুর্ভোগের চিহ্ন। খানাখন্দে ভরা সড়কে জমে আছে বৃষ্টির পানি। এই চিত্র টাঙ্গাইলের। নাগরপুর থেকে গয়হাটা ইউনিয়ন হয়ে চৌহালি পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়কটি 2 উপজেলার যাতায়াতের একমাত্র পথ, যার বেশিরভাগ অংশেই ছোট বড় গর্ত আর ভাঙাচোরা। কোনো কাম কাজ নাই, কিছু না, গাড়ি ঘোড়া সব অ্যাক্সিডেন্ট হয়, মানুষজন অ্যাক্সিডেন্ট হয়। খালি খুঁজে রাখছে, তাই বালু ফেলাইছে, তাও দেখছি। রাস্তা ছোট, পানি এলে চলান যায় না, এখানে করে পানি হয়। গিরা তৈরি কাইটা রাখছে কতদিন আগে, কাইটা রাখছে মেলা দিন ধরে। এমন পরিস্থিতিতে 2021-22 অর্থবছরে প্রায় 4,87 লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার ও বর্ধিতকরণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। নাগরপুর অংশের দায়িত্ব পায় মেসার্স নাইস এন্টারপ্রাইজ। কাজ শেষ হওয়ার কথা গেল এপ্রিলে, কিন্তু 8 মাস আগে সড়কের একপাশের মাটি খুঁড়ে চলে যায় ঠিকাদার। এরপর থেকে বন্ধ রয়েছে সংস্কার প্রক্রিয়া।
এতে চরম দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। যখন গাড়ি পার্কিং করতে চায় তখন দেখা যায় যে একাধিক গাড়ি যখন লোড হয়, তো যারা হঠাৎ করে চিনে না বা জানে না, তো আসতে গেলে তাদের একটু তারা পড়ে যেতে চায়। কাইডে থুইছে, এই জন্য গাড়ি আটে না, সমস্যা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রকল্প থেকে বাদ দেয় এলজিইডি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, সংস্কার কাজে চরম অবহেলা ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কাজের মেয়াদ বৃদ্ধি না করায় মামলাও করেছেন তিনি। দুই সাইডে প্রায় বোধহয় আনুমানিক বলতেছি 35টা না 36টা ওই যে কারেন্টের খুঁটি আছে না, রাস্তাটা তো আছে 12 ফিট, হবে হইলো 18 ফিট। অনেক জায়গায় কাটতে গেলে ওই ইটা বাঁচতেছে, এইগুলো ওরা সরাই দেয় না, এটা তো অবদায়িত্ব। সম্প্রতি ঠিকাদার মামলা করার কারণে কাজটি আপাতত বন্ধ রয়েছে। মামলা নিষ্পত্তি হলে আমরা পরবর্তী পদক্ষেপে যাব। দুপক্ষের দ্বন্দ্বে ভোগান্তিতে নাগরপুর ও চৌহালি উপজেলাবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারও আগ্রাসন চালালো ইসরায়েল। মঙ্গলবার ফের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে কয়েক দফা হামলা শিকার হয়েছে উপত্যকা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 33 জনে, আহত আরও অনেকেই। তেল আবিব শর্তভঙ্গ করায় জিম্মিদের মরদেহ হস্তান্তর স্থগিত থাকবে বলে জানিয়েছে হামাস। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার শঙ্কা। যদিও মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের দাবি, এখনও বাতিল হয়নি চুক্তি। ধ্বংসস্তূপের মাঝে আবার ধ্বংসযজ্ঞ, থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। গাজায় অবশিষ্ট 13 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরে গড়িমসি করছে হামাস, এমন দাবি তেল আবিবের। একই সাথে রাফায় এক ইসরায়েলি সেনার উপর হামলা চালানো হয়েছে এমন অভিযোগ তুলে মঙ্গলবার উপত্যকায় জোরদার হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও ওই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে হামাস, যদিও তাতে কান দেয়নি তেল আবিব। গাজা সিটি সহ অন্তত 3টি স্থানে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। আমরা নেতানিয়াহুর হুমকির খবর পড়ছিলাম, এমন সময় আমাদের বাড়িতেই হামলা, ছাদ ধসে পড়ল। প্রতিবেশীরা এসে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করলো আমাদের, আমি, আমার স্ত্রী, ছেলে মেয়ে এবং আমার শ্বশুরকে। তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্তভঙ্গের পাল্টা অভিযোগ তুলে মৃত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ হস্তান্তর স্থগিতের ঘোষণা দিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে তৈরি হয়েছে শঙ্কা আর অনিশ্চয়তা। যদিও মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের দাবি, এখনও বাতিল হয়নি যুদ্ধবিরতি চুক্তি। গত 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও নানা অজুহাতে নিয়মিতই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকায় শর্তভঙ্গ করে চালানো হামলায় এ পর্যন্ত প্রাণহানির শিকার 94 ফিলিস্তিনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। লিবিয়া উপকূলে আবারও নৌকাডুবির শিকার অভিবাসন প্রত্যাশীরা। প্রাণ গেছে অন্তত 18 জনের। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 92 জনকে। মঙ্গলবারের তথ্য নিশ্চিত করেছে স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট। জানায়, স্থানীয় সময় সোমবার গভীর রাতে রাজধানী ত্রিপোলি থেকে 76 কিলোমিটার দূরে উপকূলীয় শহর সাব্রাথায় এই দুর্ঘটনা হয়। খবর পেয়েই উদ্ধার অভিযানে নামে রেড ক্রিসেন্ট। উদ্ধারকৃতদের দেয়া হয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা। মঙ্গলবার ভোর পর্যন্ত চলে তৎপরতা। উদ্ধার অভিযানে বেশ কিছু ছবি পোস্ট করে সংস্থাটি। এ নিয়ে 2 সপ্তাহের ব্যবধানে 61 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার হয়েছে লিবিয়া উপকূল থেকে। আবারও মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবীয় অঞ্চলে 2টি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিহত হয়েছেন কমপক্ষে 14 জন। মঙ্গলবার হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। দাবি করেন, মাদক বহনের কারণে প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে 2টি নৌযান লক্ষ্য করে অভিযান চালিয়েছে মার্কিন সেনারা। হামলায় মাদক পাচারকারীরা নিহত হয় বলেও পোস্টে দাবি করেন তিনি। প্রাণে বেঁচে যান একজন। জীবিত ওই ব্যক্তিকে তুলে দেয়া হয় মেক্সিকো সরকারের হাতে। সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে নৌযান টার্গেট করে আরও 10 দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দেশটির পশ্চিম উপকূলে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালানো হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে উড়ে চলার পর
ইয়েলো সাগরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। দেশটির কর্মকর্তারা জানান, কৌশলগত অস্ত্রের নির্ভরযোগ্যতা যাচাই করতেই এই পরীক্ষা চালানো হয়েছে। এর পাশাপাশি নিজেদের সামরিক সক্ষমতার বিষয়টি জানান দেওয়ার জন্য এই পরীক্ষার অন্যতম লক্ষ্য ছিল। পারমাণবিক যুদ্ধের সক্ষমতা অর্জনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানানো হয়। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী কামুলা পারসাতকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভেনেজুয়েলা। ক্যারিবীয় অঞ্চলে উত্তেজনার মাঝে দেশটি যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নেয় এমন পদক্ষেপ নিয়েছেন নিকোলাস মাদুরো প্রশাসন। মঙ্গলবার ভেনেজুয়েলার পার্লামেন্টে ভোটাভুটির পর আসে সিদ্ধান্ত। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ঘোষণার সময় তাচ্ছিল্য করে বলেন, ত্রিনিদাদের প্রধানমন্ত্রীর নামটিও মনে নেই তার। পারসনা নন গ্রেটা ঘোষণার কারণে প্রতিবেশী দেশে ভেনেজুয়েলা প্রবেশ করতে পারবে না ত্রিনিদাদ ও টোবাগোর সরকার প্রধান। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনকে সমর্থন করায় কামলার প্রতি ক্ষুব্ধ মাদুরো প্রশাসন। সবার সম্মতি নিয়ে এই নারীকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হচ্ছে। তার নামটাও আসলে আমার মনে নেই। দর্শক, এই ছিল যমুনা নিউজে।